ফোকাস টেলিভিশনের আয়োজনে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি ফরিদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের এই অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, এক সময়ের দুপর ছাত্র নেতা জনাব খালিদ ভাই, তাকে এই সাথে যুক্ত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে চট্টগ্রাম শহরের জামাতের ইউনিট দায়িত্বশীল এবং সাবেক সেনা সদস্য জনাব আসাদুজ্জামান চৌধুরী। আপনাদের তিনজনকেই আজকের অনুষ্ঠানে রাসেল ভাইকে, আপনি কি রেডি আছেন রাসেল ভাই? হ্যাঁ, রেডি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আপনাকে প্রশ্ন করছি আমি। আপনি তো জানেন যে আসলে আমাদের দেশে রিসেন্টলি একটি নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনে দেখেছি কখনো আওয়ামী লীগ তাদের নিজস্ব মতামত নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে কটাক্ষ করে কথা বলেছে, কিন্তু কখনো বাংলাদেশের মিডিয়ার জরিপে আমরা দেখেছি তারা জামাতকে এগিয়ে নিচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে বিএনপিকে এগিয়ে নিচ্ছে। তো জরিপ থেকে যাই, কিন্তু একটি পর্যায়ে কথাটা শোনা যাচ্ছে না মনে হয়। হ্যালো, জি জি জি, এখন শোনা যাচ্ছে, মধ্যে কিছু শোনা যায় না। জি 2024 সালের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ বিএনপি ছাড়া, জামাত বিএনপি ছাড়া আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। একইভাবে অনুরূপভাবে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সময় আওয়ামী লীগ ছিল না, বিএনপি এবং জামাত যেই সংখ্যক আসন পেয়েছে, আপনি এই আসন সংখ্যা নিয়ে একটা মন্তব্য করুন, আপনার থেকে জানতে চাই। কি তারা অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করেনি বলেই আপনারা জামাত 76টি আসন পেয়েছে, বিএনপি এতগুলো আসন পেয়েছে? একটু যদি জানান। আমি হারিস ভাইয়ের কাছে পরে আসছি, আপনি বলেন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত সহ-আলোচকবৃন্দ এবং সম্মানিত যারা দেখছেন এবং শুনছেন দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য শুরুতে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে, এবং মুক্তিযুদ্ধের মহানায়ক বলি যাই বলি, আমি ব্যক্তিগতভাবে সবাইকে শ্রদ্ধা করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে দেশের স্বাধীনতার পর যারা অবদান রেখেছেন, আমাদের উচিত হচ্ছে উদার মনের পরিচয় দিয়ে দেশের কল্যাণে কাজ করার জন্য সবাইকে সম্মান জানানো। আমি সেজন্য আমার অন্তঃস্থল থেকে সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। এখন আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন, এবং সাথে সাথে আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য। যে প্রশ্নটি আপনারা করেছেন আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা গণতান্ত্রিক একটা দেশে আসলে কোন একটা দলকে নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে আসতে না, এটা ঠিক না। এটা আমি ব্যক্তিগত মত, এটা ঠিক না। কারণ জনগণের জনগণের হাতে দেওয়া উচিত। জনগণই ডিসাইড করবে যে কারা নির্বাচিত হবে, কারা ক্ষমতা গ্রহণ করবে কিংবা করবে না। এটা আমার হচ্ছে ব্যক্তিগত মত। আমাদের দেশের যে বাস্তবতায় আর কি, তিনটা রাজনৈতিক দল আছে। একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে মোটামুটি তিনটাই রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ। তাদের কর্মী বাহিনী বলেন, তাদের আদর্শ বলেন, তাদের এবং সমর্থন বলেন যথেষ্ট পরিমাণ আছে। এই তিনটা দলের একটা দল যদি কিংবা একের অধিক কোনো দল যদি নির্বাচনে না আসে, এটা স্বাভাবিকভাবে নির্বাচনকে একটা প্রভাবিত করে। তো কিন্তু কথা হচ্ছে এটা কেন হবে না?
কেন আসবেন? এটার অনেক কারণের প্রেক্ষিতে অনেক কারণ আছে। আমি যতটুকু দেখেছি, আমি আপনার থেকে জানতে চাচ্ছি, ওরা অংশগ্রহণ করেনি বলে আপনারা এতগুলো আসন পেয়েছেন? যদি করতো তাহলে কম আসন পেতেন, এরকম কোনো উত্তর আপনার কাছে আছে কিনা? ওরা না অংশগ্রহণ না 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 করার এটা কারণে আপনারা বেশি আসন পেয়েছেন। এটা 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 জামাত ইসলামী বাংলাদেশ একটা আদর্শিক দল। আর তাদের যে কর্মী বাহিনী, তাদের যে সমর্থন, তাদের যে মানে স্ট্রাকচার, তাদের যে প্রশিক্ষণ, তো আপনারা দেখেন আওয়ামী লীগ সরকারের আমলে যে শুরুতে যে রুকন সংখ্যা ছিল, যে কর্মী সংখ্যা ছিল, 17 বছর পরে আমাদের মানে ডাটা যেটা বলে আর কি, প্রায় 4 থেকে 5 গুণ আমাদের জনশক্তি বেড়েছে। তো সেই হিসেবে যে ভোটটা পেয়েছে, কিছুটা হয়তো আসবে, কিছুটা যে আসবে না সেটা না, এটা অস্বীকার করার উপায় নাই। আহ একটা দল যদি নির্বাচনে না আসে, তাহলে নির্বাচনে অন্য একটা দল হয়তো কিছু ভোট পেতে পারে, কম পেতে পারে, একটু আপ ডাউন হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু ওইটার কারণে যে জামাত ইসলামী যে বেশি আসন পেয়েছে, এটা আবার ঠিক না। এটাকে ডেস করা ঠিক না। হ্যাঁ, জামাত ইসলামী তার আদর্শের কারণে আপনার গণমানুষের কাজ করার কারণে তাদের সমর্থনটা আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। আপনার জানার কথা অবশ্য, জামাত বাংলাদেশে কিন্তু 3টা আসন সংখ্যা নিয়েও রাজনীতি করেছিল, এটাও আপনার জানার কথা। খুব দ্রুত সময়ে 17 বছরের মধ্যে এত আসন পেয়ে গেছে, এটা অনেকটা জাদুর মতো বলা যায়। যে খুব আপনি অন্য কিছু অন্যভাবে নেবেন না, আমি একজন উপস্থাপক হিসেবে আপনাকে জিনিসটা জানাচ্ছিলাম আর কি। না, ঠিক আছে, যে এটা 76টি আসন পেয়ে যে মানে ওরা উইন বিরোধী দলে রয়েছে। আচ্ছা, আমি এবার হারিস ভাইয়ের কাছে আসছি। হারিস ভাই, আপনাকে স্বাগতম। আপনারা গত নির্বাচনটা দেখেছেন 2024 সালে 223টি আসন পেয়েছিল, আপনি জানেন। 223টি আসন আওয়ামী লীগ একটা নির্বাচনে পেয়েছিল, তারা সরকার গঠন করেছে। কিন্তু 5ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের সময় আপনাদের এত নেতা কর্মী, বিশাল নেতা কর্মী, বিশাল বহর আপনাদের নেতা কর্মী, তো আপনারা এইরকম 3 আসন পাওয়ার মানুষ, রাজনৈতিক দল জামাত এবং বিএনপি, তাদেরকে আপনারা একেবারে পাত্তা দেননি। এই পাত্তা না দেওয়ার কারণে এত সংখ্যক 223টি আসনের যে লোক আপনাদের ছিল, 5ই আগস্ট ছিল, পারলো না কেন? আপনারা কেন পারলেন না? আপনারা কোনো সাংগঠনিক কাজ করেননি নাকি শুধু টাকা কামানোর কাজ করেছেন, কোনটা? জি ফরিদ ভাই, শোনা যাচ্ছে? আপনাকে যে প্রশ্নগুলো করেছি আপনি শুনেছেন? আপনাকে প্রশ্ন করেছিলাম 223টি আসন নিয়ে আপনারা নির্বাচনে জয় করেছিলেন। এরপরে 5ই আগস্টের সময় এতগুলো নেতা কর্মী, এত সংখ্যক নেতা কর্মী আপনারা কোথায় ছিলেন? সরকারকে এইভাবে যে বিদায় নিতে হলো, এইভাবে পরাজয় বরণ করে আপনারা ঘরে লুকিয়েছিলেন কেন? আপনারা 223টি আসনের লোক রাস্তায় নামতে পারেননি? আমার প্রশ্নটা এখানেই। 17 বছর আপনারা কি কোন সাংগঠনিক কাজ করেননি নাকি শুধুমাত্র টাকা কামানোর চেষ্টা করেছেন? হ্যাঁ রাসেল ভাই, ততক্ষণে হারিস ভাই রেডি হন। হারিস ভাই আপনি রেডি হন, রাসেল ভাই আপনার কাছে প্রশ্ন করছি, আপনি রেডি আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে, আপনার কথা ক্লিয়ার আছে, কিন্তু হারিস ভাইয়ের কথাটা একটু আসছে না, যে কারণে ওনার থেকে আমরা ইয়ে করবো, আমরা লাইনে থাকবো। আচ্ছা আচ্ছা, আপনাকে যেটা প্রশ্ন করছি, আপনারা সবসময় বলেন যে আপনারা নারী স্বাধীনতায় বিশ্বাসী, ঠিক আছে, জি জি এবং বিশ্বাসী বলেই আপনারা এবারে সংরক্ষিত মহিলা আসনের আপনারা প্রার্থী দিয়েছেন। কিন্তু আচ্ছা এই জিনিসটার ব্যাপারে যে প্রশ্নটা হলো, আপনারা সরাসরি নির্বাচন দিলে, তাদেরকে অংশগ্রহণ করতে দিলে অসুবিধাটা কোথায় ছিল? এটা কি একটু দ্বিচারিতা হয়ে গেল না? জি রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটা সংগঠন, তারা
নারীকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার জায়গায় রাখে। আমায় কতটুকু জানি, আমি কিছুদিন আগে একটা মানে স্ট্যাটিস্টিক্স পেয়েছি আর কি, পরিসংখ্যান পেয়েছি, বাংলাদেশ জামাত ইসলামীতে যত সদস্য আছে তত মধ্যে 47% হচ্ছে নারী। এবং আহ নারীদের জন্য আলাদা একটা শাখা আমাদের মধ্যে আছে, এবং নারীদের সভানেত্রী আছে, সেক্রেটারি, এবং আলাদা একটা প্রত্যেকটা ইউনিটে আছেন আমাদের। হ্যাঁ, আমাদের সঙ্গে আচ্ছা, ঠিক আছে, আমরা রাসেল ভাইয়ের কাছে যাচ্ছি। যে কথা আপনি বলছিলেন হ্যাঁ, যে জামাত ইসলাম যেটা বলছিলাম, সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে না, বাট না, 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 আসলে দিচ্ছে কেন বিচারিতা আমি এটা আপনাদের বলতে, মনে? এটা দ্বিচারিতা না, আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী একটা নারী বান্ধব, একটা সংগঠন, অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান দেয় নারীদেরকে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের দেশে আমাদের দেশের যে প্রেক্ষাপট আর কি, নারীদের জন্য ও ধরনের পরিবেশ আমরা এখনো পর্যন্ত ডেভেলপ করতে পারি নাই। অন্যান্য দেশে, আমি অনেক দেশে ছিলাম, তো ওখানে দেখছি ওখানে নারীদের জন্য যে ডেভেলপমেন্ট হয়, নারীদের যে পরিবেশ থাকে, যেমন নির্বাচনের সময় প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়, তারপর তাদের অনেক নিরাপত্তা সেফটির বিষয় থাকে, ওগুলো এখনো পর্যন্ত ওভাবে ডেভেলপমেন্ট হয় নাই। সেগুলো ওভাবে অন্যান্য দলের মতো জামাত ইসলামও আসলে সরাসরি নির্বাচন ওভাবে উৎসাহিত করে না। যদি এ ধরনের পরিবেশ ডেভেলপমেন্ট হয় তাহলে আগামীতে এটা করবে। তবে সংরক্ষিত একটা সাংবিধানিক একটা ব্যবস্থা, এবং সাংবিধানিক ভাবে এটা নারীর ক্ষমতায়ন, নারীর প্রতিনিধিত্বের নিশ্চিত করে। সেজন্য জামায়াত ইসলামী এটাকে ইনশিওর করার জন্য নারীর ক্ষমতায়নটা এটাকে প্রাধান্য দেয়, এবং অন্যান্য দলের মতো। তবে ভবিষ্যতে যদি বাংলাদেশে এই ধরনের পরিবেশ, নারীর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়, নিরাপত্তা নিশ্চিত হয়, আগামীতে ইনশাআল্লাহ সরাসরি নির্বাচনে জামাত ইসলামী নারী অংশগ্রহণ দেখতে পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জামাত তো আসলে নারী নেতৃত্ব, আপনি কোরআন শরীফের একটা আয়াত হয়তো জানেন, যার রেজাল কাওয়ামুল আলাল নিসা, এটা সূরা নিসার আয়াত, আপনি জানেন। তো নারী নেতৃত্বকে তো আসলে ওইখানে প্রাধান্য দেয় নাই, কিন্তু কাজের মধ্যে অন্যান্য কাজ করার জন্য বলা হয়েছে। তো আপনারা সরাসরি নারীকে যে সংসদে পাঠাচ্ছেন, এটা তো এক ধরনের মানুষের সাথে বলা যায় যে হিপোক্রেসি। এটা কি বলা যায়, বলা যেতে পারে? না, বললাম আপনাকে আমি তখন বললাম যে নারী, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, ঠিক বাংলাদেশ জামায়াত ইসলামীকে নারীকে সে সম্মান দেয়। আবার ইসলামের ইতিহাসে আমরা দেখেছি, আমরা যে ইতিহাসগুলো পড়েছি, নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একজন ব্যবসায়ী ছিল। তারপর সাহাবীদের অনেক স্ত্রী ব্যবসায়ী ছিলেন, কিংবা ঠিক সেজন্য জামাত ইসলামীতে কিন্তু আলাদা ইউনিট আছে, তবে ওটা একটা আলাদাই অর্গানাইজেশন আর কি, নারীর মধ্যে কাজ করা কিংবা নারীর ইয়াতে কাজ করা, তাদের উপযোগী যে কাজগুলো আছে ওগুলো করা। এখন আপনি যদি বলেন যে পুরুষরা তো গাছে উঠতে পারে, আমি নারীর ক্ষমতায়নের জন্য আমি নারীকেও গাছে উঠাবো, ওই ক্ষমতায় আমরা বিশ্বাসী না, জামাত ইসলামী বিশ্বাসী না। তাদেরকে সম্মানের জায়গায় আমরা রাখতে চাই। তারা তাদের উপযোগী যে কাজগুলো, সহনীয় যে কাজগুলো, তাদের নিরাপত্তার উপর কোনো সমস্যা হবে না, এই কাজগুলোকে জামাত ইসলামীকে অগ্রাধিকার। ঠিক আছে, ধন্যবাদ। আপনি হারিস ভাইকে আমার চেষ্টা করি, আবার একটু চেষ্টা করেন। হারিস ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? প্রশ্নটা শুনেছি আমি আমি ওইটাই আপনার উত্তর দিতে চাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ 2024 সালের যে নির্বাচন, ওই নির্বাচনে 213 আসন পেয়ে কেন 2026-এ আপনার মানে পদত্যাগ করতে হলো, পালিয়ে যেতে হলো, এই প্রশ্নেও কিন্তু আপনাকে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এই রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম না, বুঝছেন? আপনার কাছে যাক, আমি এখন বাংলাদেশের রাজনীতিতে আপনি যে প্রশ্নটা করলেন, যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ আফটার অল 40% ভোট, 39-40 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ সেই 1990 সাল যখন আপনার গণতান্ত্রিক ভাবে ভোটের রাজনীতি শুরু, গণতান্ত্রিক ধারায়
আপনার জি। ইয়ে করলো, দেশ পরিচালনার জন্য আসলো। তখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের আপনার ভোটের রাজনীতির ক্ষেত্রে যে সমানভাবে তারা, যে কখনো 40%, কখনো 38%, আওয়ামী লীগ 40% হলে আপনার জাতীয়তাবাদী দল বিএনপি 38%, এইভাবে তারা আপনার ভোটের রাজনীতিতে সক্রিয় ছিল। এরপর গত 17 বছর যে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আওয়ামী লীগ যে আপনার এককভাবে নির্বাচন করছে, যেটা শেখ হাসিনা ফেসিস্ট রূপে ধারণ করছে, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা শেখ হাসিনা ফেসিস্ট হয়ে করলো, এখন আওয়ামী লীগ চাওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে 2026 সালে যে নির্বাচন, ওই নির্বাচনে আওয়ামী লীগের একটা বিশাল অংশ আপনার ভোট দেয় নাই, তাহলে বাংলাদেশের জনগণ যে ধরেন আপনার 35%, 6% ভোটার আছে, তাদের তো মতামত আপনার দিতে পারে নাই। আবার আপনি যেটা বলছেন, আমাদের শ্রদ্ধেয় আলোচক রাসেল ভাই যে প্রশ্নটা হচ্ছে যে জামাত ইসলাম তাদের ভোটের, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলা, যেটা আমি মনে করি, আমার ওপিনিয়নে আমি যেটা মনে করি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি 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 জি, শুনতে পাচ্ছি। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি, অবশ্যই শোনা যাচ্ছে আপনার কথা, শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আপনার আসন ভিত্তিক, আপনি যদি চিন্তা করেন আসনের দিক থেকে, আমি মনে করি যে জাতীয় পার্টি তৃতীয় নাম্বার দল। আর ভোটের রাজনীতিতে অথবা সারা বাংলাদেশ বিচার করলে জামাত ইসলাম তৃতীয় নাম্বার দল। এটা কেমন আমি সেটা জি। বলি, যে বাংলাদেশের সারা বাংলাদেশের যে 300টা আসন, যেটা আমাদের রাসেল ভাই বললো, আমি শুনলাম যে সারা বাংলাদেশে জামাত ইসলামের এমন কোনো আসন নেই যেখানে আপনার 40,000, 50,000, 30,000 ভোট নেই। আবার অনেক আসন আছে যে সেই জায়গায় তারা আপনার ফার্স্ট সেকেন্ড করার মতন সে অ্যাবিলিটি আছে। ঠিক আছে, সারা বাংলাদেশে এটা হচ্ছে একটা দিক। কিন্তু আসন দিক থেকে যদি আপনি যদি আলাদাভাবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি 4 জনকে আলাদাভাবে আসন ভিত্তিক আসনের ক্ষেত্রে, ঠিক আছে, যে এখন যেটা জি। আপনি প্রশ্ন তুললেন 76 আসন পেয়েছে, এই 76 আসন বাংলাদেশে তো আপনার জাতীয় পার্টির যে ভোটটা আছে প্রায় আপনার 10% যদি আমি বলি, ন্যূনতম 10% ও উনারা অ্যাটেন্ড করে নাই। এরপর আপনার বাংলাদেশ আওয়ামী লীগ 40% অথবা 35%-এর উপরে তারা অ্যাটেন্ড করে নাই। এভারেজ নিয়ার অ্যাবাউট আপনার 45% আপনার ভোটার অনুপস্থিত ছিল। সেই জায়গায় আপনার জামাতে ইসলাম তাদের রাজনীতি, তাদের দলীয়ভাবে তাদের আপনার ক্ষমতা বাড়ছে, কর্মী বাড়ছে। আমাদের রাসেল ভাই যেটা বললো যে রোকন বাড়ছে, কর্মী সমর্থক বাড়ছে, ওটা নো ডাউট। বাট আসনের দিক থেকে নির্বাচনের ক্ষেত্রে তাহলে এটা বাংলাদেশ আওয়ামী লীগ না থাকার কারণে যে তারা এতটুকু আপনার ইয়ে করতে পেরেছে, না হলে এককভাবে ইসলাম এতটুকু যাওয়ার সে অ্যাবিলিটি রাখে না। এটা আমার ব্যক্তিগত একটা মতামত। জি জি ফরিদ ভাই। জি, হ্যাঁ। আপনাদের আপনারা একটি সংখ্যায় কি, মানে এটা আমি রাসেল ভাইকে বলছি, আপনি একটু ইয়ে করেন। রাসেল ভাই, জি। রাসেল ভাই, আপনাকে বলছিলাম, আপনি আলোচনার শুরুতে আপনি আমাকে বলেছিলেন বা আমাদেরকে বলছিলেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এখানে সবাই অংশগ্রহণ করবে, এরকম একটা আপনার বক্তব্য ছিল আর কি। তো আচ্ছা। আপনাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল সরকার ফল্ট করার অল্প কিছুদিন আগে, কয়েকদিন আগে আপনারা তুমুল আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়েছেন। এরপর ইউনূস সরকারের আমলে বা আওয়ামী লীগ বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাতে করে কি একটি সংখ্যা তৈরি হয় যে নিষিদ্ধের পরে যদি সরকার ফল্ট হতে পারে আওয়ামী লীগ, নিষিদ্ধের পরে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তিশালী হয়ে আবার কি বিএনপির মতো এইরকম একটা শক্ত রাজনৈতিক দলকে হটাতে পারে?
অথবা 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 আপনি যেটা বললেন, নিষিদ্ধ করার পরে আপনাদের, যেহেতু আপনারা বলছেন যে গণতান্ত্রিক দেশে সবাই রাজনীতি করবে, তো আপনাদের ভূমিকা কি ছিল নিষিদ্ধের ব্যাপারে? আপনাদের তো উৎসাহ ছিল বলে মনে হয়েছে দেশের জনগণের। আপনি বলুন কিছু। আসলে দেখুন, আমি প্রথমেই বলেছিলাম একটা গণতান্ত্রিক দেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত, এটা জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে যদি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, প্রতিটি দল চেষ্টা করে একটা গণবান্ধব হতে, কারণ 5 বছর পর তো জনগণের কাছে যেতে হবে। সেজন্য জনবান্ধব হবে বেশি, এবং একটা ভালো কাজের একটা প্রতিযোগিতা হবে। এটা গণতন্ত্রের একটা মানে এক্সপেকটেশন আর কি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে স্বাধীনতার পর, আমাদের দেশে, এটা হারিস ভাই আছেন, আমার অনেক মুরব্বী, অনেক আমার চেয়ে অনেক ভালো জানতেন। আসলে স্বাধীনতার পর এই 54-55 বছর হয়ে গিয়েছে, যে আশা নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, এই দেশের মানুষের যে প্রত্যাশাটা আসলে কেউ পূরণ করতে পারে না। তো একটা গণতান্ত্রিক দেশে যদি অসংখ্য দল থাকে, তাহলে মানুষ চুজ করতে পারবে। হ্যাঁ, সেজন্য কোন গণতান্ত্রিক দেশে একটা দলকে নিষিদ্ধ করা, একটা দলকে আহ বন্ধ করে দেওয়া রাজনীতি, এটা আমি ব্যক্তিগত মত হচ্ছে এটা ঠিক না। তবে ভিন্ন অভিজ্ঞতাও আছে। যদি দেখা যায় যে কোন দল যদি সহিংসতার সাথে জড়িত হয়, কোন দল যদি রাষ্ট্রের বিরোধী কোনো কাজের সাথে জড়িত হয়, যদি এমন কাজ করে যেগুলো দেশের জন্য অকল্যাণকর, এর জন্য বিশ্বের মধ্যে অনেক দেশের এই ধরনের এক্সাম্পল আছে। তো আপনারা তুরস্ক দেখতে পারবেন, জার্মানিতে দেখতে পারবেন, আদালতের মাধ্যমে অনেক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। তো বাংলাদেশেও কিন্তু আওয়ামী লীগ, আসলে আওয়ামী লীগ দলটা এমন যে বাংলাদেশের আহ স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। এটা আমি সত্যি কথা বললে, এটা সৎ সাহস আমার আছে, তাদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগ যে প্রত্যাশা নিয়ে মানুষ এই আওয়ামী লীগকে সমর্থন করেছে, মানুষের আহ আহ কিছু কিছু মানুষের জন্য, সবাইকে আমি বলছি না, কিছু কিছু মানুষের স্বার্থের জন্য দেশকে নিজের মানে নিজের বাপদাদার সম্পত্তি মনে করেছে, বিরোধী দলকে চলতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। এই যে এগুলোর কারণে আওয়ামী লীগের আজকে এই পরিণতি, এগুলো অন্য কোন, তারা নিজেরা নিজেদের পরিণতিটা তৈরি করেছে। এটা হারিস ভাই আছেন মুরব্বী, এখানে আহ এর জন্য অসংখ্য নেতা কর্মী কিন্তু এফেক্টেড। সবাই খারাপ না, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আওয়ামী লীগ লোক আছে, আমি দেখেছি অনেক অনেক মানুষ আছে, অনেক সৎ মানুষ আছে। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব যেভাবে অগণতান্ত্রিক ভাবে গুম খুনের রাজনীতি করেছে, আহ এই পরিবেশের জন্য তারাই মূলত দায়ী। সেজন্য এই নিষিদ্ধের যে ব্যাপারটা, এটা আদালতের মাধ্যমে হবে। অসংখ্য দেশে এরকম হয়, নিষিদ্ধ করে দেশের আপনাদের অবস্থানটা কি? মানে জামাত বিরোধী দল হিসেবে আপনাদের অবস্থানটা কি? না, মানে বিরোধী এটা দল কি উন্মুক্ত করে দিতে চান আপনারা সবার জন্য, নাকি নিষিদ্ধ থাকবে? না, তারা যে অপরাধ করেছে অবশ্যই আপনাদের অবস্থান অপরাধের কি? শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই অপরাধীর শাস্তি হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত, কিন্তু আমার সংগঠনের, আমি তো আর ডিসিশন মেকার না, আমি বলতে পারবো না। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে সংগঠন না, দোষ নাই, আপনার এখানে দলের ভালো মানুষ আছে। বলতে দেন, হ্যাঁ, আমাকে একটু বলতে দেন। না, আপনি আপনার দলের প্রতিনিধিত্ব করছেন না, এটা দায়িত্বশীল, আপনি একটা ইউনিটের একটা দায়িত্বশীল, কিন্তু আপনাকে যেটা বলতে চাচ্ছি আমি, আপনাদের ভূমিকা কি? আপনি কি চান যে বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতি করুক? আবার পাশাপাশি আপনি বলছেন যে তারা যে অন্যায় করেছে তার শাস্তি হওয়া দরকার। তেমনি ভাবে যদি আমি আপনাকে বলতে চাই, আপনাদের নিষিদ্ধ করার যৌক্তিকতা অনেক ছিল, আমি যদি বলি সেটা, তাহলে আপনার আমি এই পর্যায়ে এই প্রশ্নটা আপনাকে আরেকটু পরে করব। হারিস ভাইকে আরেকটি কথা বলি। হারিস ভাই আমাকে শুনতে পাচ্ছেন? বলুন হারিস ভাই, বলুন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি ফরিদ ভাই। জি, শুনতে যে পাচ্ছি। আপনাকে, হ্যাঁ, আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
অর্থাৎ আপনি বললেন যে আসলে আপনি আওয়ামী লীগের আপনি এক পর্যায়ে আপনি বলেছেন যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছেন। বিভিন্ন কারণে অকারণে ফ্যাসিস্ট হয়ে গেছে এটাও বলা যায়, আমিও বলতে পারি। কিন্তু যেই কথাটি আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আপনি কি মনে করেন বাংলাদেশে এরা রাজনীতি করার সুযোগ দেওয়া দরকার? আবারও এটা সরকার ভুল করেছে, আপনি কি মনে করেন এটা? ফরিদ ভাই, আমি সবসময় আপনার মানে রাজনীতি করার ক্ষেত্রে সব সময় সব জায়গায় সত্য কথা বলি, যেটা সত্য বলেন। ন্যায় সেটা ন্যায়ের কথা বলি। এটাই ঠিক আছে, এখনো আপনি বলবেন। আপনি আমার ব্যক্তিগতভাবে জানেন যে আমি মনে জি। করি বাংলাদেশের রাজনীতিতে ধরেন সব পার্টি, সব দল তাদের ঐতিহাসিক কিছু ভুল করছে, এটাকেও আমরা ঐতিহাসিক ভুল বলতে পারি। যেমন একটা জি। উদাহরণ দিই, সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম, সে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করলো। এটা হচ্ছে ওনাদের ঐতিহাসিক ভুল, এটা তাদের ঐতিহাসিক ভুল। এরপর হচ্ছে যে ধরেন 2014 সালে বাংলাদেশ বিএনপি এবং জাতীয় জামাত ইসলাম মিলে তারা নির্বাচনে যায় নাই। এটা হচ্ছে যে বিএনপির আরেকটা ঐতিহাসিক ভুল। মানে রাজনৈতিক দলগুলোর যে ভুলের বলতেছি আমি, এই যে জি। 2014 সালে বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয় এটা বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, উনারাদের যে জোট ছিল সে জোট আপনার নির্বাচনে যায় নাই। এটা হচ্ছে তাদের একটা ঐতিহাসিক ভুল। তেমনি ভাবে আবার বাংলাদেশ আওয়ামী লীগের যে ভুলটা আপনি যেটা বললেন যে 2024 সালে যে তারা জামাত ইসলামকে আপনার ব্যান করছে, নিষিদ্ধ করলো, এটাও বাংলাদেশ আওয়ামী লীগের একটা ভুলের মধ্যে পড়ে আমি মনে করি। এটাও তাদের ওনাদের একটা ঐতিহাসিক ভুল ছিল। কিন্তু পরবর্তীতে 2026-25 সালে এসে আপনার আমাদের যে কেয়ারটেকার সরকার, এটা আমরা কেয়ারটেকার সরকার বলতে পারি ধরেন আপনার নামে মাত্র, কিন্তু এটা রিসেন্টলি করেছে, বিএনপি সরকার করেছে নিষিদ্ধ না না কার্যক্রম। নিষিদ্ধ সংসদে। কার্যক্রম, এটা তো না, এটা তো সংসদে নিষিদ্ধ করলো, কিন্তু তার আগে তো এটা আপনাদের ডক্টর ইউনূস সরকারে এটা আপনার তাদের কার্যক্রম করা নিষিদ্ধ একটা করছে, অর্ডিন্যান্স অর্ডিন্যান্স করছে। হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীতে এটা আইন অর্ডিন্যান্স করেছে করছে, সংসদে। আইন আইন করেছে সংসদে কিছুদিন আগে। কিন্তু আমি বলছি যে জি, জি। ইউনূস বিএনপি সরকার, করেছে, এটা বিএনপি করেছে। বিএনপি করেছে, ইউনূস সরকার যে অর্ডিন্যান্সটা জারি করলো, আমরা মূলত বলতে পারি যে ইউনূস সরকারকে পরিচালনা করছে বাংলাদেশ জাতীয় জামাতে ইসলাম, ওনাদের সব দিক থেকে কর্মকাণ্ডে। জামাতে ইসলাম পিছন থেকে ওই যে আমাদের যেরকম ফখরুদ্দিন মঈনুদ্দিন আহমেদের সময় 111 এর পরে আমরা যেটা দেখলাম যে সব আপনার মঈনুদ্দিন আহমেদে করছে, ফখরুদ্দিন জাস্ট সামনে ছিল অথবা একটা ছিল। তেমনি ভাবে ডক্টর ইউনূস যে আজকে আমাদের দেশের যে বর্তমান যে সিচুয়েশন, এই যে আপনার ওনারা ক্ষমতা থাকতে তখনকার যে পররাষ্ট্র উপদেষ্টা ছিল, আচ্ছা, তিনি আজকে একটু থামাই, আপনাকে একটু থামাই। আপনি শুনেন, আপনি যে বললেন ডক্টর ইউনূসকে পরিচালনা করছে মূলত জামায়াত। জামায়াত এই যে লন্ডন বৈঠকের পরে আপনি জানেন লন্ডন বৈঠক তারেক এরশাদের এই ইউনূসের প্রোগ্রাম হয়েছিল। লন্ডন বৈঠকের পরে বাংলাদেশে যে বীর বেশে যে বিশাল যে মহানায়কের ভূমিকা নিয়ে যে তারেক জি আসলো, যে মানে যে শোডাউন দেখালো, যে আর্মিদেরকে যে আপনার প্রটোকল দিয়ে করেছে, এই যে বিশাল একটা ব্যাপার। তখন আওয়ামী লীগ তখন জামাত তো বলেছে যে সরকার কমপ্লিট, এই যে অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার তো কমপ্লিট, বিএনপির দিকে ঝুঁকে গেছে, যার ফলে মিডিয়া টিডিয়া যেগুলো আছে সবাই মানে ওদের প্রতি একটা দুর্বল হয়ে গেছে। এখন আপনি তার বিপরীত কথাটা বলতেছেন, ওটা জানতে না না চাচ্ছি আর কি, কেন কেন বললেন এটা? না, হ্যাঁ হ্যাঁ, ওটার উত্তর দিচ্ছি যে বাংলাদেশে জামাতে ইসলাম আপনার যেভাবে গত 17 মাস জামাতে ইসলাম সহ অন্যান্য আপনার ইসলামী দলগুলা যে আমাদের ধরেন আপনার এটাকে কি বলি আমরা ফি মাজার, এগুলা আপনার অত মব সৃষ্টি যেভাবে করছে সারা বাংলাদেশে, এই মব সৃষ্টির পিছনে আপনার উগ্রবাদী আপনার ধর্ম, আমি যেটা মনে করি ধর্ম এক জিনিস কিন্তু আপনার উগ্রতা আরেক জিনিস। সে জি, জামাতে জি, ইসলাম অবশ্যই। বলেন,
সে জামাতে ইসলাম বলেন অথবা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি এটার সাথে আপনার সরাসরি ওনাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা যুক্ত ছিল বিভিন্ন সময়। তাহলে এখান থেকে যে বাংলাদেশ কোন দিকে যাবে এই কারণে আপনি যেটা বললেন যে লন্ডনে বসে লন্ডন থেকে বীরের বেশে আসছে এটাও বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট, এটা বাংলাদেশের জনগণ, আমরা মুখে বলি বাংলাদেশের জনগণ হচ্ছে সার্বভৌমত্ব, সকল ক্ষমতার উৎস, কিন্তু এটা হচ্ছে যে বই খাতায় পুস্তকে সবকিছু হচ্ছে যে ডিপ স্টেট থেকে, সবকিছু হচ্ছে যে আপনার এই যে আমরা যেটা বলি আপনার এই এই আমেরিকা বলেন ইন্ডিয়া বলেন এটার যে সাম্রাজ্যবাদ, আমরা সাম্রাজ্যবাদী আগ্রাসনও বলতে পারি যে আমেরিকা অথবা আপনার ইন্ডিয়ার সাম্রাজ্যবাদী আগ্রাসন কাকে আনলে তারা আমাদের যে এই আমেরিকার সাথে যে চুক্তিগুলো হলো ডক্টর ইউনূস সরকার থাকতে এই কাজগুলো করতে পারবে, সেই জন্য তারা আপনার এক সপ্তাহ আগে যখন আমাদের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল উনি বলছে কি যে উনি বাংলাদেশে আসা না আসা উনার একক সিদ্ধান্ত না। জি জি আমি এখন ওটাই বলতে চেয়েছিলাম। পরবর্তীতে বর্তমান যিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী তখন উনি ছিল পররাষ্ট্র উপদেষ্টা, উনি ইন্ডিয়াকে ম্যানেজ করে এক সপ্তাহ পরেই আপনার আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে দেশে নিয়ে আসছে। এবং কি কোন প্রটোকলে আসছে আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আমি তখনও বিভিন্ন পথসভায় বিভিন্ন সেমিনারে আমি প্রশ্নটা তুলছি যে এখন তো বর্তমানে উনি প্রধানমন্ত্রী নেই, কিন্তু উনি কোন প্রটোকলে আপনার সেনাবাহিনীকে নিয়ে আপনার ফুল দিচ্ছে, স্মৃতিসৌধ বলেন শহীদ মিনারে সেনাবাহিনী এটা বাড়াবাড়ি মনে হয়েছে আপনার? জি জি অবশ্যই অবশ্যই, আমি তো বললাম যে আমি রাজনীতির ক্ষেত্রে সত্যকে সত্য বলবো, সেটা যে দলেরও হোক, সেটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হইতে পারে, জামাতও। আমি বর্তমানে মনে করি যে আমার অনেক বন্ধু সার্কেলের আমরা ফেনী কলেজে রাজনীতি করা বিভিন্ন রোকন আছে, এই যে রাসেল ভাই যেটা বললো রোকনের সংখ্যা তাদের বাড়ছে, আমার বাড়িতেও আমার চাচাতো ভাই সম্পর্কে উনি জামাতের রোকন, আমি তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে যে আমরা কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, দেশের জন্য কথা বলি, এখানে ধর্মীয় উন্মাদনা না, যে গত 17 মাস যে ধর্মীয় উন্মাদনা যেটা মব সৃষ্টি করলো, যেমন গতকাল যে পরশুদিনের যে ঘটনাটা ঘটলো আপনার সাভারে ইয়েতে সাবাক থানায়, সেটারও আমি নিন্দা করি। ঢাকা ইউনিভার্সিটির আপনার যে ছাত্র নেতা মোসাদ্দেককে এবং ইয়েকে মারছে, এগুলোর বিরোধিতা, এগুলো সমর্থন করি না। মব করা এখন এটা একটা কালচার হয়ে গেছে, ওই জায়গায় ওই স্থানে গিয়ে মানে ইয়ে করে ফেলে, এটা আসলে আমাদের দেশের বিচার ব্যবস্থা রয়েছে, এটাকে এড়িয়ে নিজেরা বিচার করা, এই যে এত বড় একটা কালচার সৃষ্টি করে দিয়েছে, সত্যি এটা আমাদের জন্য দুঃখজনক। তো আমি যেটা বলবো, আমি ইয়েকে রাসেল ভাইকে আমি 1 মিনিট একটু বলি, 1 মিনিট। আমি যেটা মনে করি বাংলাদেশ, রাসেল ভাই এখানে আছে, উনিও মানে আমার কথায় এগ্রি নাও হইতে পারে, তবে আমি এটা বিভিন্ন সময় বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ হিসেবে দল হিসেবে 2014 সাল পর্যন্ত ছিল, এরপর থেকে আর বাংলাদেশ আওয়ামী লীগ তারা রাজনৈতিক দল হিসেবে ছিল না, মিডল ক্লাস এরপর তৃতীয় শ্রেণীর নেতাদেরকে তারা দলীয় পোস্টে এনে যারা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে আপনার ক্রাশ করে দিয়েছে, ফলে মিডল ক্লাস হাসান মাহমুদের মতন উনি হচ্ছে যে তৃতীয় শ্রেণীর নেতা, ওই যে আপনার রাজশাহীর যেটা পররাষ্ট্র মন্ত্রী ছিল রাজশাহী শাহরিয়ার, ওনারা ছিল তৃতীয় শ্রেণীর নেতা, তাদেরকে এনে আপনার প্রথম সারিতে বসাইছে, এই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ 14 সালের পরে এটা আপনার আওয়ামী লীগ আর থাকে নাই, যার পরিস্থিতিতে 2014 আর এমন ভাবে আপনার তাবেদারেরা নেত্রী শেখ হাসিনাকে আপনার ফেসিস্ট করছে, এটা নেতারাই করছে, তেমনি ভাবে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার বর্তমান আমাদের যে প্রধানমন্ত্রী হ্যাঁ যেটা করতেছে ওইটা উনিও বর্তমানে যে তৃতীয় শ্রেণীর নেতাদেরকে এনে আপনার মন্ত্রী অনুসরণ করছে বলে আবার হ্যাঁ দলীয় যে নেতা, যেমন আপনার পোরখাওয়া নেতা ডক্টর মঈনুদ্দিন খান, খুব আমার খুব ব্যক্তিগত পছন্দের একজন নেতা, ঢাকা ইউনিভার্সিটির আপনার শিক্ষক ছিল,
ও হ্যাঁ মঈনুদ্দিন, হ্যাঁ, হ্যাঁ। এরপর আপনার একটা ডক্টর খন্দকার মোশাররফ, ডক্টর মোশাররফ হোসেন। এরা খন্দকার মোশাররফ। রাজনীতিবিদ, খন্দকার মোশাররফ, ওনারা হচ্ছে রাজনীতিবিদ। উনাদেরকে আপনার সাইড লাইনে রেখে ওই যে তৃতীয় কিছুদিন আগে আপনার ছাত্রদল থেকে রিটায়ার করছে রাজীব হাসান, উনাকে এনে আপনার মন্ত্রী করে দিছে, মন্ত্রিত্ব Yes, জানাই দিয়ে দিচ্ছে। তো এই জি। বিষয়গুলা যে বিএনপি আওয়ামী লীগ একই পথে হাঁটতেছে, সেই জায়গায় যে আমরা সবসময় আমি বলি, এটা আমার সৎ সাহস আছে, আমি সব জায়গায় বিএনপিরও আমি চিনি, আমার সেমিনার আপনার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আমি জানি বলে আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। রাসেল ভাই, ওনার বক্তব্যের জি। এর সাথে আপনার কি কোনো কিছু বলার আছে? এবং সাথে আপনাকে আরেকটি প্রশ্ন করে আমরা শেষ করে দেব, যে 1971 সালের ভূমিকার কথা আসলে আপনারা কিছুটা বিব্রত বোধ করেন কেন? এই অনেক পুরনো প্রশ্ন সবাই করে, যদিও আপনি হাসছেন, আমিও হাসছি। তো এই জিনিসটা আসলে আমার হারিস ভাই বলেছে, আপনারা কেন বিব্রত বোধ করেন? এটা কি আসলে কি স্বাধীনতা কি ভুল ছিল, না সত্য ছিল, না শুদ্ধ ছিল? এই জিনিসটা আপনার থেকে জানতে চাই। আর হারিস ভাইয়ের বক্তব্যের উপর আপনার কোনো বক্তব্য আছে কিনা সংক্ষিপ্ত ভাবে বললে আমরা শেষ করে দেব, খুব শর্টলি। প্রথমে আসি, হারিস ভাই যে লাস্টে বলেছেন আসলে সত্য কথাই বলেছেন। প্রত্যেকটা দল রাজনীতি যারা করে তারা ভালো মানুষগুলোই করা উচিত এবং পরের দেশের কল্যাণের জন্য। তো আমি মনে করি সব ভালো মানুষগুলো যদি এক হয়ে যায়, আজকে আমাদের দেশটা অনেক দূরে এগিয়ে যেত। হ্যাঁ, সিঙ্গাপুর মালয়েশিয়ার চেয়ে অনেক দূরে এগিয়ে যেত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের রাজনীতিবিদরা একে অপরকে শত্রু মনে করে। হারিস ভাই যেটা বললেন যে গত পরশুদিন সিটি কলেজে যেটা হয়েছে, দেখেন 5ই আগস্টের আগের এক পরিবেশ ছিল। এই ছাত্রলীগ আহ তা বটি তিরিশ এগুলো নিয়ে, অপস্টিক নিয়ে এগুলো করার কারণে আজকে তারা দেশ থেকে বিতাড়িত, আজকে তারা রাস্তায় নামতে পারে না। সাধারণ ছাত্ররা এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, আজকে এই পরিস্থিতি এই। আর তো 5ই আগস্টের পর এখনো আমরা কি দেখি? আমরা দেখি ছাত্র, আচ্ছা 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম ছাত্র রাজনীতির মধ্যে একটা সম্মানের জায়গায় আসবে, কিন্তু আমরা কি দেখলাম পত্রিকার মধ্যে? হ্যাঁ, ক্রিস নিয়ে একজনের হাঁটু পর্যন্ত মানে পুরো পাটা কেটে দেওয়া হয়েছে। এগুলো আসলে গ্রহণযোগ্য না, বর্তমান জেনারেশন এটা চায় না। হ্যাঁ, এটা থেকে একটা পরিবর্তন হওয়া উচিত। তারপরও আপনি যেটা বললেন 1971 সাল নিয়ে, আসলে এটা একটা সেন্সিটিভ, একটা গুরুত্বপূর্ণ একটা আসলে আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযোদ্ধা, এটা আমাদের জন্য গৌরব, একটা অহংকার। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে যেভাবে জামায়াত ইসলামীকে ব্লেম দেওয়া হচ্ছে, দেখেন স্বাধীনতা যুদ্ধের আহ বিরুদ্ধে কিন্তু জামাত ইসলামী ছিল না। কি ছিল? ছিল হচ্ছে ভারতের অধীনে স্বাধীনতা যুদ্ধটা হোক, এটা কিন্তু জামাত ইসলামী না, আর অনেক দল চায় না। আমরা শুধু জামাত ইসলামী যুদ্ধটা তো ভারতের বিরুদ্ধে হয় না, পাকিস্তানের বিরুদ্ধে হয়েছিল। না, ওই সময় জামাত ইসলামের না, আমাকে একটা কথা বলতে দেন জিনিসটা। জি জি, বলেন বলেন তখন বলেন। তখন না, সত্য কথাটা বলতে হবে। জি জি জি, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধে শুধু জামাত ইসলামী না, মুসলিম লীগও, তারপর নেজাম ইসলামিক পার্টি, কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ যাদের সাথে জোট করছে। হ্যাঁ, আমার ডিস্টার্ব করতে মনে হয়। তো হ্যাঁ, যেটা বলছিলাম, মুসলিম লীগ, নেজাম ইসলামিক পার্টি, কমিউনিস্ট পার্টি এবং চীন যুক্তরাষ্ট্রও কিন্তু এটার পক্ষে ছিল না। তো বাংলাদেশ জামায়াত ইসলামী আপনি দেখেন, কিন্তু সত্য যেটা, এটার জন্য বলতে হবে, না বললে তো আসলে সত্য মিথ্যা, আমরা সত্য জানতে চাই, সত্য করতে চাই। জামায়াত ইসলামী তখন অত বড় দল ছিল না। আপনি দেখেন রাজাকারের তালিকা, আওয়ামী লীগ সরকারের শেষ দিকে একটা ভালো কাজ করেছে, সেটা কি জানেন? রাজাকারের তালিকা করেছে। 10,000 রাজাকারের তালিকায় প্রায় 8,700 জনের মতো হচ্ছে আওয়ামী লীগী, তার মধ্যে 1,000 কতজন ছিল হচ্ছে বিএনপিতে, তারপরে 300 কতজন ছিল জাতীয় পার্টিতে, আর জামাত ইসলামীতে ছিল মাত্র 37 জন। তা আপনি কিভাবে ব্লেমটা জামাত ইসলামীকে দিবেন? হ্যাঁ, তখন তারা চায়নি, কিন্তু স্বাধীনতার পরবর্তীতে আপনি, আমি এটা সত্য কথাটা বলতেছি, স্বাধীনতার পরবর্তীতে এই পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে জামাত ইসলামী কি কোনো কাজ করেছে? যে জামাত ইসলামী তাদের স্বাধীনতা রক্ষার জন্য, দেশের মানুষের চরিত্র গঠনের জন্য, দেশের মানুষের মানসিকতা গঠনের জন্য যেভাবে কাজ করছে, এটা তো তাদেরকে ওয়েলডাউন করা উচিত। এটা বর্তমান ইয়াং জেনারেশন, বর্তমান জেনজিরা তাদেরকে সমর্থন দিচ্ছে।
তো এই বিষয়গুলোকে আসতে হবে, মানুষকে সত্য জানতে দেওয়া হয় নাই, এতদিন সত্য জানতে দেওয়া হয় নাই। জামাত ইসলামী দেখেন, যদি এত বড় প্লেন দেওয়া হয়, তারা যদি অপরাধী হতো তাদের শাস্তি তখন করে না কেন? 1971 সালের পর যে দালাল আইনে যে যাদের বিচার করা হয়েছে, কয়জনই ছিল জামাত ইসলাম আপনি বলেন? তাদের তখন তো বিচার করা হয়েছে, 4 জনের ফাঁসি দেওয়া হয়েছে, 37 জনের বিভিন্ন মেয়াদে তখন কি জামাত ইসলামের কোনো লোকগণ ছিল আজকে তিলকে তাল বানিয়ে ওই কসাই কাদেরকে? হ্যাঁ, মোহাম্মদ আমি বলি, মোহাম্মদ ইউসুফ ছিল, মৌলানা মাসুম ছিল, তারপরে আব্বাস আলী খান ছিল, ওদের কিন্তু গোলাম আজম ওটা কিন্তু দালাল আইনেই হয়েছে, ওদেরকে ক্ষমা করে। আমি বলছি যে দালাল আইনে যে বিচারটা হয়েছে স্বাধীনতার পরে, যে দালাল আইনে বিচারটা হয়েছে, তখন 37 জনের যে বিচার হয়েছে, পুরা বাংলাদেশ থেকে যে 1 লক্ষ মামলা হয়েছে, কি বলে 10,000 লোক অ্যারেস্ট হয়েছে, এগুলোর বিচার তখন করে না কেন? তো কই তখন তো আপনার কামরুজ্জামানের নাম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আছি আসলে, আপনি কোন একটা হ্যাঁ, আমি তখন বলছি সত্যকে সত্য বলতে হবে। হারিস ভাই একটা কথা বললেন, আমার খুব ভালো লাগছে। জামাত ইসলামী যদি অন্যায় করে, আমি কিন্তু সেটাকে বলবো সেটা অন্যায়, তার অপরাধ করলে তার শাস্তি আরো দ্বিগুণ হওয়া উচিত। কিন্তু সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য কখনো বলা উচিত না। আমি সেনাবাহিনীতে কাজ করেছি, আমি এ ব্যাপারে খুবই মানে আন্তরিক। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। দেখেন কাদের মোল্লা স্বাধীনতার পর উনি বিশ্ববিদ্যালয়ের হল থেকে উনি লেখাপড়া করেছেন। যদি কাদের মোল্লা, তার বিচার করা হয়েছে কসাই কাদের, কোন কসাই কাদের, কোথায় কসাই কাদের ছিল? আর কাদের মোল্লা বিচার করা হয়েছে কসাই কাদের সেই আটা। এখন আদালত কি বললো? আজহারুল ইসলামকে এখন বেকসুর খালাস দিল না? এই যে মিথ্যার উপর ভর করে। আমি কাদের মোল্লার প্রথমে তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, এখানে শাহবাগের পরে এরা বিচার আবার আইন করে ওনাকে ফাঁসি দিয়েছে। না আপনি পৃথিবীর কোথাও আছে এই এক্সাম্পল? এই এক্সাম্পল কি পৃথিবীর কোথাও? আমি বলছি এই জিনিসটা বাড়াবাড়ি হয়েছে, আমি বলছি সেটা, আমি বলছি না না, আরেকটা সত্য বলতে হবে, আরেকটা সত্য বলতে হবে আমাকে, একটু আরেকটা সত্য বলবেন। জি, কোরআনের পাখি নামে কে? তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। আমরা ইসলামকে জানতে পেরেছি দেলোয়ার হোসেন সাইদীর কারণে। তাদের কোরআনের তথ্য নির্ভর এত সুন্দর করে উনি বক্তব্য দিতে, উচিত ছিল উনাদের ওয়াজগুলো, উনাদের লেকচার গুলো সাধারণ মানুষের জন্য মুক্ত করে দেওয়া। আর উনাকে কিভাবে হ্যারাসমেন্ট করা হলো, উনাকে মিথ্যা তথ্য, মিথ্যা সাক্ষী দিয়ে আজকে তার বিরুদ্ধে সাক্ষী এনেছে কি সুপ্রঞ্জন বালিক, অথচ উনি কি ধরনের একটা হয়েছে। আপনারা তো আসলে যারা শিক্ষিত সমাজ তারা জানে। হ্যাঁ, আপনার কি বলে এই ওয়াইফাই কেলেঙ্কারি, এগুলো তো সব পরিষ্কার। এগুলো মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে, মিথ্যা প্রপাগান্ড করে এগুলো বিচার করা হচ্ছে। আসলে তারা কোনো অপরাধী ছিল না। এবং এই বিষয় এইগুলোর কারণে আপনি দুজনের কথা বলেছেন রাসেল ভাই, আপনি যে দুজনের কথা বলেছেন তাদের ব্যাপারটা আলাদা হলেও মৌলানা মতিউর রহমান নিজামী কিন্তু ছাত্র সংঘের তৎসময়ের সভাপতি ছিলেন, ওনারও একটা ভূমিকা ছিল জামাত ইসলামের সাথে। ছাত্র সংঘে কামরুজ্জামান ছিল, ছাত্র সংঘে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ছিল। এরা কিন্তু কিছুটা কাজ করেছে যে দেশের স্বাধীনতার বিপক্ষে। আর আপনি আরেকটা কথা বললেন যে কমিউনিস্ট পার্টি কিন্তু যুদ্ধের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পক্ষে চলে এসেছিল। নভেম্বর মাসে গোলাম আজম যে যখন পাকিস্তানে যাচ্ছিল, মানে এই দেশ থেকে যখন চলে যাচ্ছিল, তখন বলেছে আমরা একটা সম্মেলনে যাচ্ছি। উনি সম্মেলনে যান, ওই সময় তো হয়তো তারা চাইলে পারতো, কিন্তু করেনি। যাক, আসলে এটা থেকেই যায় না, বিতর্ক থেকে যায় রাসেল। যাই হোক, আমরা শেষ করে দেবো। আমি বলি 1 মিনিট, আমি একটা ফিনিশিং দিতে হবে। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আমি বললাম আমার দলে যদি কেউ যদি মিথ্যা, অবশ্যই এর বিচার হোক, কিন্তু এটা যেন স্বচ্ছ হয়। আপনি স্বচ্ছ বিচার করলেন না। আপনি প্রধান হওয়া তো এক কথা, আর অপরাধ করা এক কথা। আপনি বিচার করতে যখন যাবেন তখন এভিডেন্স লাগবে, হ্যাঁ, তখন সাক্ষী প্রমাণ লাগবে। কিন্তু মিথ্যা সাক্ষী, মিথ্যা তথ্য দিয়ে যে বিচারগুলো করেছে, পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে থাকবে এই বিচার ব্যবস্থা। আল্লাহর কাছে তো আল্লাহর বিচারে তো তারা ধরা যাবে, কিন্তু দুনিয়ার বিচারেও তাদেরকে এই অবস্থা হয়েছে, এবং ভবিষ্যতে আরো খারাপ অবস্থা হবে। এই মিথ্যা তথ্য, মিথ্যা ভালো মানুষগুলোকে মিথ্যা তথ্য দিয়ে ফাঁসানোর কারণ।
আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে শেষ করবো আমাদের আজকের অনুষ্ঠান। আমরা আমাদের সহযোগিতা করেছেন। আমি আসলে হোস্ট না হলে আপনার সাথে আরো অন্যভাবে কথা বলতাম, যেহেতু আমি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছি। এটা আমাদের প্রোগ্রাম, জানি না কতটুকু ইয়ে হয়। আপনাদেরকে নিয়ে আবারও দেখা হবে, আবারও কথা হবে। আপনাদের সবাইকে যারা দেখছেন তারা সবাই, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের ব্যক্তিগতভাবে, আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।